মিসির আলি সাহেবের একটা পেট মোটা ফাইল আছে। ফাইলের ওপর ইংরেজিতে লেখা আনসলভড। যেসব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি তার প্রত্যেকটার বিবরণ। আমি কয়েকবার তার ফাইল উল্টে পাল্টে দেখেছি, কোনো কিছুই পরিষ্কার করে লেখা নেই, নোটের মতো করে লেখা। উদাহরণ দিই, একটি অমীমাংসিত রহস্যর নম্বর 18, শিরোনাম বিআরডি। বিআরডি কি জিজ্ঞাসা করে জানলাম। বিআরডি হলো বেলা রানী দাস। মিছির আলী লিখেছেন, বিআরডি, বয়স 13, বুদ্ধি 7, বটগাছ 100, বজ্রপাত 2, বিআরডি বটগাছ ইউনিয়ন, কপার অক্সাইড। আমি বললাম, যা লিখেছেন এর অর্থ কি? বয়স 13 বুঝতে পারছি, বেলা রানী দাসের বয়স 13, বুদ্ধি 7-এর অর্থ কি? বুদ্ধি মাপার কিছু পরীক্ষা আছে, আইকিউ টেস্ট। এই টেস্ট আমার কাছে গ্রহণযোগ্য না। আইনস্টাইনের মতো মানুষ আইকিউ টেস্টে হাস্যকর নাম্বার পেয়েছিলেন। আমি নিজে এক ধরনের পরীক্ষা করে বুদ্ধির নাম্বার দেই। সেই নাম্বারে সর্বনিম্ন হলো 1, সর্বোচ্চ 10। আমার হিসাবে বেলারানির বুদ্ধি ছিল 7। আপনার হিসাবে আমার বুদ্ধি কত? মিসির আলি হাসতে হাসতে বললেন, 6-এর কাছাকাছি। তবে এতে আপসেট হবেন না, মানুষের গড় বুদ্ধি 5। তাছাড়া আপনি লেখক মানুষ, ক্রিয়েটিভ মানুষদের সাধারণ বুদ্ধি কম থাকে। আমার বুদ্ধি কম এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বটগাছ 100 এর অর্থ কী? একটা বটগাছের কথা বলেছি, যার আনুমানিক বয়স 100 বছর। বজ্রপাত 2 মানে? বটগাছে 2বার বজ্রপাত হয়েছিল, শেষ বজ্রপাতে বটগাছটা মারা যায়। বিআরডি বটগাছ ইউনিয়নটা ব্যাখ্যা করুন। বেলা রানীর মা বাবা তাদের মেয়েটাকে একটা বটগাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দুদের কিছু বিচিত্র আচার আছে, গাছের সঙ্গে বিয়ে তার একটা। এখন যদিও এই প্রথা নেই, তারপরেও বেলা রানীর মা বাবা কাজটা করেছিলেন। কপার অক্সাইড কি? কপার ধাতুর সঙ্গে অক্সিজেনের যৌগ। গল্পটা বলুন। না। না কেন? কিছু কিছু গল্প আছে, বলতে ইচ্ছা করে না। এটা সেরকম একটা গল্প। সব গল্প জানানোর জন্য না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই গল্প আমি কোথাও লিখব না, কাউকে বলবও না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, না। তার না বলার একটা বিশেষ ভঙ্গি আছে। এই ভঙ্গিতে যখন না বলে ফেলেন তাকে আর হ্যাঁ বানানো যায় না। আমি হাল ছেড়ে দিলাম। মিসির আলি বললেন, অমীমাংসিত রহস্য নিয়ে গল্প করা ঠিক না, এতে মানুষ কনফিউজড হয়ে যায়। ঘটনার ওপর নানান আধ্যাত্মিকতা আরোপ করে, চলে আসে ভূত প্রেত, সাধু সন্ন্যাসী। ভূত প্রেত বাদ দিলাম, সাধু সন্ন্যাসীরা তো আছেন, নাকি তাদের অস্তিত্ব আপনার অবিশ্বাস? মিসির আলি বললেন, অবিশ্বাস। ধর্ম হলো পরিপূর্ণ বিশ্বাস, আর বিজ্ঞান হলো পরিপূর্ণ অবিশ্বাস। ধর্মের বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে। বিজ্ঞানের অবিশ্বাস কিন্তু পরীক্ষা নিরীক্ষায় বদলায়। কিছু কিছু অবিশ্বাস বিশ্বাসের রূপ নেয়। আপনি তো একজন সাইকোলজিস্ট, বিজ্ঞানী না। মানুষ মাত্রই বিজ্ঞানী। অবিশ্বাস করা তার নেচারের অংশ। সে জঙ্গলে হাঁটছে, একটা সাপ দেখলো, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, দড়ি না তো, নাকি সাপ। আবার সে পথে হাঁটতে হাঁটতে একটা দড়ি দেখলো, সে শুরু করলো অবিশ্বাস দিয়ে, সাপ না তো, নাকি দড়ি। চা খাবেন? খাবো। ঘরে শুধু চা পাতা আছে, আর কিছু নেই। লিকার চা চলবে? চলবে। মিসির আলি রান্নাঘরে ঢুকলেন, বের হয়ে এসে জানালেন চা পাতাও নেই। চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খেয়ে আসি। রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না, আপনার সঙ্গে নিরিবিলি গল্প করছি, এটাই ভালো। সময় রাত 8টা, আষাঢ় মাসের মাঝামাঝি। বৃষ্টি পড়তে শুরু করেছে। মিসির আলির ঘরের চাল টিনের, চালে বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগছে। ঢাকা শহরে সে অর্থে কখনো বৃষ্টির শব্দ কানে আসে না। শহরের কোলাহল বৃষ্টির শব্দ গিলে ফেলে। মিসির আলি বললেন, হাবলু মিয়ার গল্প শুনবেন? গল্পটা যদি আপনার আনসলভ খাতায় থাকে তাহলে শুনব। আপনার মতো মানুষ রহস্যের কাছে ধরা খেয়ে গেছেন, ব্যাপারটা ইন্টারেস্টিং। হাবলু মিয়ার গল্প আমার আনসলভ ফাইলে আছে, নাম্বার 38। সব গল্পের নাম্বার আপনার মনে থাকে? তা থাকে।
ফাইলটা নিয়ে আমি প্রায়ই বসি, রহস্যের কিনারা করা যায় কিনা তা নিয়ে ভাবি। এখনও হাল ছাড়িনি, হাল ধরে বসে আছি। অকুল সমুদ্র, নৌকা নিয়ে কোন দিকে যাব বুঝতে পারছি না। হাবলু মিয়ার গল্পটা শুরু করুন। মিসির আলি গল্প শুরু করলেন। সাধারণত দেখা যায় শিক্ষকেরা ভালো গল্প বলতে পারেন না, তাদের গল্প ক্লাসের বক্তৃতার মতো শোনায়। যিনি গল্প শোনেন কিছুক্ষণের মধ্যে তার হাই ওঠে। এক পর্যায়ে শ্রোতা বলেন, ভাই, বাকিটা আর একদিন শুনবো, আজ একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন না গেলেই না। মিসির আলি শিক্ষক গল্পকথকদের দলে পড়েন না, তার বর্ণনা সুন্দর। গল্পের কোন জায়গায় কিছুক্ষণ থামতে হবে তা জানেন। পরিবেশ এবং চরিত্র বর্ণনা নিখুঁত। আমার প্রায়ই মনে হয় মিসির আলির মুখের গল্প সিডি আকারে ছেড়ে দিলে ভালো বাজার পাওয়া যাবে। যাই হোক, তার জবানিতে গল্পটা বলার চেষ্টা করি। হাবলু মিয়ার বয়স কত বলতে পারছি না, তাকে জিজ্ঞাসা করেছিলাম। সে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি মুখে বলল, জানি না স্যার, বাপ মা কিছু বললা যায় নাই, মুরুক্কু পিতামাতা এইসব জানেও না, আপনি একটা অনুমান করে নেন। আমি অনুমান করতে পারলাম না। কিছু মানুষ আছে যাদের বয়স বোঝা যায় না। হাবলু মিয়া সেই দলের। তার বয়স 25ও হতে পারে, আবার 40ও হতে পারে। অতি রুগ্ন মানুষ, খক খক কাশি লেগে আছে। গায়ের রং একসময় ফর্সা ছিল, রোদে ঘুরে রং জ্বলে গেছে। মাথা সম্পূর্ণ কামানো, গায়ে কড়া নীল রঙের পাঞ্জাবি। পরনের লুঙ্গির রং একসময় খুব সম্ভবত সাদা ছিল, ময়লার আস্তর পরে এখন ছাইবর্ণ। পায়ে চামড়ার জুতা, জুতা জোড়া নতুন, চকচক করছে। লোকটার গা থেকে বিকট গন্ধ আসছে। আমি বললাম, গাঁজা খাবার অভ্যাস আছে? হাবলু মিয়া আবারও দাঁত বের করে হাসি মুখে বলল, জি স্যার। আজ খেয়েছেন? যে না, দিনে খাই না, সব কিছুর নিয়ম আছে। গাঁজা খাইতে হয় সূর্য ডোবার পর, চরস খাইতে হয় দুপুরে। লেখাপড়া কিছু করেছেন? ক্লাস 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 পাশ করার ইচ্ছা ছিল। একদিন হেড স্যার বললেন, তোর আর লেখাপড়া হবে না, তুই চলে যা। চলে যেতে বললেন কেন? সেটা উনার জিগাই নাই। শিক্ষক মানুষে তো আর জিজ্ঞাসা করা যায় না, উনাদের কথা মান্য করতে হয়, উনাদের আলাদা মর্যাদা। আপনার পায়ের জুতা জোড়া তো নতুন মনে হচ্ছে। হাবলু মিয়া আনন্দিত গলায় বলল, চুরির জুতা স্যার, আমি নিজেই চুরি করেছি। কিভাবে চুরি করেছি শুনলে মজা পাবেন। স্যার বলবো? বলুন। আমারে স্যার তুমি কইরা বলবেন, আমি অতি নাদান লোক, আপনার নাকের সর্দির যোগ্যও না, তার চেয়ে অধম। জুতা চুরির গল্পটা কি শুরু করব? শুরু করো। জুমার নামাজ শুরু হইছে, আমি সোবাহান মসজিদের কাছে, রাস্তা বন্ধ কইরা নামাজ। শেষ সারিতে দেখি এক লোক তার সামনে জুতা রাইখা নামাজ পড়তাছে। আমি তার সামনে থাইকা জুতা জোড়া নিলাম। সে নামাজের মধ্যে ছিল বললা আমারে কিছু বলতে পারলো না, একবার তাকাইলো। আমি সাইরিরা দৌড় দিলাম। আমার ভাগ্য ভালো, জুতা জোড়া ভালো ফিটিং হয়েছে। চুরির জুতা ফিটিংয়ে সমস্যা। জুতা কি প্রায় চুরি করো? যে একবার এক এক মসজিদে যাই। বনানী মসজিদ থেকে এক জোড়া স্যান্ডেল চুরি করেছিলাম, বিলাতি জিনিস, 200 টাকায় বিক্রি করেছি। এখন আফসোস হয়। আফসোস হয় কেন? নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারতাম, স্যান্ডেলে আরাম বেশি। একটু পানের ব্যবস্থা করা যায় স্যার? জর্দা লাগবে না, জর্দা আমার সাথে আছে, গোপাল জর্দা। গোপাল জর্দা ছাড়া অন্য জর্দা আমার মুখে রোচে না। দিনে কয়টা পান খাও? তার কি আর হিসাব আছে? ভাতের হিসাব থাকে, দৈনিক 2বার কি 3বার। পান চা এই দুইয়ের হিসাব নাই। পানের ব্যবস্থা করছি। এখন বলো, তুমি যে জুতা চুরি করো খারাপ লাগে না? খারাপ লাগে না স্যার, মজা পাই, ইন্টারেস্ট পাই। বাইচা থাকতে হইলে ইন্টারেস্ট লাগে, ঠিক বলছি স্যার? হুম। পানের ব্যবস্থা তো এখনো করেন নাই, অস্থির লাগতেছে। সে পান ছাড়াই বেশ খানিকটা জর্দা মুখে দিয়ে চিবোতে লাগলো। হাবলু মিয়ার সঙ্গে আমার যোগাযোগের বিষয়টা এখন পরিষ্কার করি। তাকে পাঠিয়েছে আমার এক ছাত্র। হাবলু মিয়া নাকি অদ্ভুত এক আধ্যাত্মিক ক্ষমতা।
যে কোনো ফলের নাম বললে সে 2 হাত মুঠিবদ্ধ করে। মুঠি খুললেই সেই ফল হাতে দেখা যায়। যে মুঠিবদ্ধ করে ফল আনতে পারে সে পানও আনতে পারে। পানটা সে কেন আনছে না বুঝলাম না। আমি আমার ছাত্রের কথায় কোনো গুরুত্বই দেইনি। সহজ হাত সাফাই বোঝাই যাচ্ছে। যেসব ফলের নাম চট করে মানুষের মাথায় আসে সেই সব ফল বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, যথাসময়ে বের করা হয়। ব্যাপারটা আরও পরিষ্কার করে বলি, একজন বুজরুক আমাকে বলল, স্যার, যে কোনো একটা ফুলের নাম বলুন, যে ফুলের নামই বলবেন সেই ফুল আমি পাঞ্জাবির পকেট থেকে বের করে দেব। আমি বললাম, দুপুরমণি ফুল, তুমি বের করো। সে বলল, স্যার পারলাম না, দুপুরমণি ফুলের নামই শুনি নাই, আজ প্রথম শুনলাম। আমি বললাম, তোমার পাঞ্জাবির পকেটে আছে গোলাপ ফুল, তুমি এই খেলাটা গোলাপ ফুল নিয়েই দেখাও, কারণ 10 জন মানুষের মধ্যে 7 জনই বলবে গোলাপ ফুলের কথা। বুজরুক মাথা চুলকে বলল, স্যার সত্য কথা বলেছেন, মাটি খাই তয় স্যার শুধু গোলাপ রাখি না, রজনীগন্ধাও রাখি, আজকাল অনেকে রজনীগন্ধার কথা বলে। যাই হোক, আমাদের হাবলু মিয়াকে আমি সেই দলে ফেলেছি। লোকটার চোখই বলে দিচ্ছে সে মহা ধূর্ত। অনেককে ধোকা দিয়ে এখন এসেছে সে আমার কাছে। ঘরে পান ছিল না, দোকান থেকে পান আনিয়ে তাকে দিয়েছি। 2 খিলি পান একসঙ্গে মুখে পড়ে সে জড়ানো গলায় বলল, স্যার কি খেতে চান বলেন, এনে দেই। সে হাত মুঠিবদ্ধ করল। আমি বললাম, একটা আখরোট এনে দাও। হাবলু মিয়া বিস্মিত গলায় বলল, আখরোট কি জিনিস? এক ধরনের বাদাম। জীবনে স্যার নাম শুনি নাই। আমি বললাম, আমাকে তাহলে খাওয়াতে পারছো না? কেন পারবো না স্যার, আপনি খাবেন, আমিও একটু খায়া দেখব, তবে স্বাদ পাবো বলে মনে হয় না। পান জর্দা খায়া জিব্বা নষ্ট, যাই খাই ঘাসের মতো লাগে। একবার নেত্রকোনায় বালিশ মিষ্টি খাওয়ার শখ হলো, খায়া দেখি সেটাও ঘাসের মতো, মিষ্টির বংশ নাই। আমার কাছে এখন চিনিউজা লবণতা। কথা শেষ করে হাবলু মিয়া হাতের মুঠি খুলল, তার হাতে 2টা আখরোট। সে বিস্মিত হয়ে আখরোট দেখছে। আমি মোটামুটি হতভম্ব। হাবলু মিয়া বলল, জিনিসটা ভাঙে কেমনে, দাঁত দিয়া? হাবলু মিয়া কামড়াকামড়ি শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আখরোটের শক্ত খোসা ভাঙল। হাবলু মিয়া বাদাম ভেঙে মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, কোনো স্বাদ নাই, শুকনা খড়ের মতো। আমি বললাম, এখন কি অন্য ফল আনা যাবে? অবশ্যই। ফলের নাম বলেন। তবে স্যার হাতের মুঠোর চেয়ে বড় ফল হইলে পারবো না। তরমুজ আনতে পারবো না, কলা পারবো না। আম আনতে পারবে? ছোট সাইজের আম তো আছে। আম পারবো, অনেকবার আনছি। হাবলু মিয়া 2 হাত মুঠিবদ্ধ করলো, চোখ বন্ধ করলো, সামান্য ঝাঁকি দিয়ে মুঠি খুলল। আম সেখানে আছে। সে আমার হাতে আম দিতে দিতে বলল, খেয়ে দেখেন স্যার, মিষ্টি আছে কিনা। মধুর মতো মিষ্টি হওয়ার কথা, মাঝে মাঝে টক হয়। একবার একটা আম আসছে, কাক দেশান্তরী আম, এমন টক যে কাক খাইলে দেশান্তরী হবে। স্যার, আমার খেলা দেখে খুশি হয়েছেন? খুশি হয়েছি। এটা কি কোনো খেলা? সারা দুনিয়াটাই তো খেলা, বিরাট খেলা, ক্রিকেট খেলা। কেউ সেঞ্চুরি করতেছে, কেউ আমার মতো শূন্য পায়ে আউট, আবার কেউ কেউ আছে ব্যাটিং করার সুযোগ পায় না, না খেললে আউট। ফলগুলি কিভাবে আসে? স্যার বললাম না, খেলা, খেলার মাধ্যমে আসে। খেলছে কে? সেটা তো স্যার বলতে পারবো না, জ্ঞান বুদ্ধি নাই। ক্লাস 5 পাস করার শখ ছিল, পারলাম না। স্যার, ঘরে কি ছুরি আছে? ছুরি দিয়ে কি করবে? আমটা কাটটা একটা ছোট্ট পিস খায়া দেখতাম, মিষ্টি কিনা। যদিও মন বলতেছে মিষ্টি, তয় মনের কথা বনে যায়। আমি ছুরি আনলাম, 1 পিস হাবলু মিয়া খেলো, 1 পিস আমি খেলাম। আম মিষ্টি, কড়া মিষ্টি। হাবলু মিয়া আনন্দিত গলায় বলল, ইজ্জত রক্ষা হইছে। আম মিষ্টি, টক হইলে আপনার কাছে বেজ্জত হইতাম। স্যার, ইজাজত দেন, উঠি। আর একবার আসতে পারবে? কেন পারবো না, যেদিন বলবেন সেদিন আসবো। শুক্রবারটা বাদ দিয়া, ওই দিন জুতা চুরি করি। স্যার, কিছু খরচ দিবেন, খেলা দেখাইলাম এই জন্য খরচ। তোমার এই খেলা দেখে তুমি টাকা নাও? যে নেই।
আমার কোনো দাবি নাই, যে যা দেয় নেই। সবচেয়ে বেশি কত পেয়েছো? 500 একবার পাইছিলাম। স্যারের নাম ভুইল্লা গেছি। মুসল্লি মানুষ, নুরানি চেহারা। সেই মুরব্বি ভাবছে আমি জিনের মাধ্যমে আনি। আমি শিকার পাইছি। তার ভাবনা সে ভাববে, আমার কি? মুরব্বি বলল, এ হাবলু মিয়া, তোমার কি জিন আছে? যে স্যার, আপনাদের দোয়ায় আছে। জিন কয়টা? 2টা। একটা মাদি আর একটা মর্দ। মর্দ তার নাম জাহেল, ফল ফ্রুট সে আনে। মুরব্বি আমার কথা বিশ্বাস পাইছে, আমারে বকশিস দিছে 500 টাকা। আমি বললাম, তুমি জিনের মাধ্যমে আনো না? যে না। কিভাবে আনো? স্যার, আপনারে তো আগে বলেছি, এইটা একটা খেলা। খেলাটা তোমাকে কে শিখিয়েছে? নিজে নিজেই শিখেছি। কিভাবে শিখলাম সেটা শুনেন। ফার্ম গেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এক লোক পেয়ারা বিক্রি করতেছে। হাতে টাকা নাই, টাকা থাকলে কিনতাম। হঠাৎ কি মনে করে হাত মুঠা করলাম। মুঠা খুলে দেখি পেয়ারা। স্যার, কিছু খরচ দিবেন? যা দিবেন তাতেই খুশি। 500, 100, 200। আমি তাকে 1000 টাকা দিলাম। 500 টাকার 2টা নোট পেয়ে সে হতভম্ব। তাকে বললাম পরের বুধবার আসতে। সে বলল, সকাল 10টা বাজার আগেই বান্দা হাজির থাকবে। যদি না থাকি তাহলে মাটি খাই, কব্বরের মাটি খাই। আমি বললাম, ফল ছাড়া অন্য কিছু আনতে পারবে না? যে না। চেষ্টা করে দেখেছো? অনেকবার চেষ্টা নিয়েছি, লাভ হয় নাই। একবার জর্দার শর্ট হইল, হাতে নাই পয়সা, জর্দা কিনতে পারি না। জর্দা বিনা পানও খাইতে পারতেছি না, শরীর কষা হয়ে গেছে। তখন অনেকবার হাত মুঠা করলাম, মনে মনে বললাম, আয় জর্দা আয়। মুঠা খুললা দেখি কিছু না, সব ফক্কা। মিসির আলি থামলেন। আমি বললাম, ওই লোক উপস্থিত থাকলে ভালো হতো। হাত মুঠি করতো, বাগানে ফ্রেশ চা চলে আসতো, চা খাওয়া যেত। এমন জমাটি গল্প চা ছাড়া চলে না। ঘরে ফ্লাস্ক আছে? ফ্লাস্ক দিন, দোকান থেকে চা নিয়ে আসছি। মিসির আলি বললেন, চা আনতে হবে না, চা চলে আসবে। শূন্য থেকে আবির্ভূত হবে হাবলু মিয়ার মতো? না, চা সিঙ্গারা বাড়িওয়ালা পাঠাবেন। একটা বিশেষ দোকানে সিঙ্গারা তার খুবই পছন্দ। প্রায় গাদাখানিক কিনে আনেন, আমাকে পাঠান। তাকে সিঙ্গারার ঠোঙা নিয়ে এইমাত্র বাসায় ঢুকতে দেখলাম। মিসির আলির কথা শেষ হবার আগেই একটা কাজের ছেলে ফ্লাস্ক ভর্তি চা এবং 6টা সিঙ্গারা নিয়ে ঢুকলো। সিঙ্গারা সাইজে ছোট, স্বাদ অসাধারণ। যে দোকানে এই জিনিস তৈরি হয় তার কোটিপতি হয়ে যাওয়ার কথা। আমি চা খেতে খেতে বললাম, তারপর বুধবার ওই লোক এলো? না। কবে এসেছিল? আর আসেইনি। বলেন কি? আমার ধারণা মারা গেছে। পত্রিকায় একটা নিউজ পড়ছিলাম, মুসল্লিদের হাতে জুতাচোরের মৃত্যু। সেই জুতাচোর আমাদের হাবলু মিয়া, তাতে সন্দেহ নেই। আপনি তো গল্পের শেষটা জানতে পারলেন না। না। গল্প কি এখানেই শেষ? এখানেই শেষ না, কিছুটা বাকি আছে। আর কি বাকি থাকবে? গল্পের যে কথক সেই মৃত, গল্প কি থাকবে? মিসির আলি বললেন, আমটা তো আছে। পাখি চলে গেছে, কিন্তু পাখির পালক তো ফেলে গেছে। আমটা হলো পাখির পালক। পাখির পালক অর্থাৎ আমটা দিয়ে কি করলেন? একজন ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলাম। আম তৈরিতে হয়তো ম্যাজিকের কিছু গোপন কৌশল আছে যা আমার জানা নেই। অ্যাটলান্টিক সিটিতে একবার একটা ম্যাজিক শো দেখেছিলাম। সেখানে ম্যাজিশিয়ান ফুলের টবে একটা আমের আটি পুঁতলেন, রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল ছড়ালেন, দেখা গেল আম গাছের চারা বের হয়েছে। আবার সেই চারা রুমাল দিয়ে ঢাকলেন, রুমাল ছড়ালেন, দেখা গেল গাছ ভর্তি আম। এই ধরনের কোনো কৌশল কি হাবলু মিয়া করেছে? আমার ম্যাজিশিয়ান বন্ধু আমের পুরো ঘটনা শুনে বললেন, হিপনোটিক সাজেশন হতে পারে। হিপনোটিক সাজেশন মাঝে মাঝে এত গভীর হয় যে সামান্য মাটির দলাকে আম বা অন্য যে কোনো ফল মনে হবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা মিষ্টি, তাহলে মাটির দলা মুখে দিলে মিষ্টি লাগবে। হিপনোটিস্ট যদি বলেন আমটা টক, তাহলে মাটির দলার স্বাদ হবে টক। তবে এই অবস্থা বেশি সময় থাকবে না। টেন্স অবস্থা কেটে গেলে মাটির দলাকে মাটির দলাই মনে হবে।
আমাকে দেয়া আমটা মাটির দলা বা অন্য কিছু হয়ে গেল না, আমি রইল। তৃতীয় দিনে আমি অতি গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করলাম। সেটি কি? মিসির আলি বললেন, ফ্রুট ফ্লাই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? পাকা ফলের ওপর ছোট ছোট যেসব পোকা ওড়ে তার কথা বলছেন? হ্যাঁ, এরা 1 ইঞ্চির 8/1 লম্বা, চোখ লাল, শরীরের প্রথম অংশ লালচে, শেষ অংশ কালো। পাকা ফল যা ফ্রামেন্টেড হচ্ছে তার উপর এরা ডিম পাড়ে। একটি স্ত্রী ফ্রুট ফ্লাই 500-র মতো ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হতে সময় নেয় 1 সপ্তাহ। আমার গুরুত্বপূর্ণ আবিষ্কারটা হচ্ছে 3 দিন পার হওয়ার পরেও আমের ওপর কোনো ফ্রুট ফ্লাই উঠছে না, অর্থাৎ আম পচন ধরছে না। যে সময়ের কথা বলছি তখন আমের সিজন না, তবে ফল চাষে হয়তো কোনো বড় ধরনের বিপ্লব হয়েছে। সব ঋতুতেই সব ধরনের ফল পাওয়া যায়। আমি বাজার থেকে একটা পাকা আম কিনে আনলাম, জাদুর আম থেকে 1 ফুট দূরে সেটা রাখলাম। 1 ঘন্টা পার হওয়ার আগে কেনা আমকে ঘিরে ফ্রুট ফ্লাই ওড়াউড়ি শুরু করলো। এদের কেউ ভুলেও জাদুর আমের কাছে গেল না। মিসির আলি বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, গল্প কি শেষ? একটু বাকি আছে। আজই শুনবেন নাকি অন্য একদিন আসবেন? বৃষ্টি থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো, রাত অনেক হয়েছে। শেষটা শুনে যাব, তার আগে না। মিসির আলি বললেন, অ্যান্টার্কটিকা মহাদেশে একবার উল্কাপাত হয়েছিল। 1995 সালে নাসার জনসন স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানীরা সেই উল্কা পরীক্ষা করেন। উল্কার নম্বর হচ্ছে ALIT 8400 নাম্বার মনে রাখলেন কিভাবে? জাদুর আম নিয়ে গবেষণা করতে গিয়ে এইসব জানতে হয়েছে। আমার আনসলভ খাতায় নাম্বার লেখা আছে। উল্কার সঙ্গে আপনার জাদুর আমের সম্পর্ক কি? ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনি বিবেচনা করবেন সম্পর্ক আছে কিনা। বলুন। বিজ্ঞানীরা সেই উল্কার কিছু অর্গানিক অণু পেলেন, জটিল কোনো অণু না, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই অণুগুলি পৃথিবী নামক গ্রহের না, গ্রহের বাইরের। কারণ এরা ছিল লেভোরোট্যাটরি। পৃথিবী নামক গ্রহের সব অর্গানিক অণু হয় ডেক্সট্রোট্যাটর, অর্থাৎ এরা প্লেইন পোলারাইজড লাইট ডান দিকে ঘোরায়। বিজ্ঞানীরা অতি সহজ একটি পরীক্ষা করে বলতে পারেন কোনো বস্তু এই পৃথিবীর নাকি পৃথিবীর বাইরের। আপনি আমটি পৃথিবীর না পৃথিবীর বাইরের এই পরীক্ষা করলেন? এই ধরনের পরীক্ষা করার মতো যোগ্যতা বা যন্ত্রপাতি কোনোটাই আমার নেই। তবে আমি আমের শ্বাস সিল করা কৌটায় ইতালির এথন্থ ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। তারা জানালেন এই ফলটির রস লেভোরোট্যাটরি, অর্থাৎ অরিজিন পৃথিবী নামক গ্রহ না। বলেন কি? মিসির আলি বললেন, একটা ছোট্ট পরীক্ষা অবশ্য আমি নিজেই করলাম। একটা টবে যত্ন করে আমের আটিটা পুঁতলাম। সেখান থেকে গাছ হয় কিনা তাই দেখার ইচ্ছা। হয়েছিল? সেটা বলবো না। কিছু রহস্য থাকুক। রহস্য থাকলে গল্পটা আপনার মনে থাকবে। মানুষ রহস্যপ্রিয় জাতি, শুধু রহস্যটাই মনে রাখে, আর কিছু মনে রাখতে চায় না।